ছাত্রদল কিংবা বিএনপির মূল দল যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সালাউদ্দিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন। আমি খসরু ভাই, রিজভী ভাই, জামাতের সেক্রেটারি, আমরা একই প্রিজন ব্যানে ছিলাম। এই আন্দোলনটা আমরা জন্ম দিয়েছিলাম। যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনেই আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল, কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে। ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে, সালাউদ্দিন ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে। এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে। সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানান ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। এই আন্দোলনে বিশেষ করে দেশের বাইরে থাকলেও সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত কোথায় ছাত্রদের কে সম্পৃক্ত করতে হবে, কোথায়, যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কাজে তাদের যে সারা দেশের নেতা করবে, কোথায় যুব দলের সহযোগিতা লাগবে, কোথায় কি করতে হবে, ছাত্রদল কিংবা বিএনপির মূল দল যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সালাউদ্দিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন যে রাশেদ কিংবা নূর যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন। এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলে। বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সাবেক প্রধানমন্ত্রী যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল, সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদেই, সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে। তখন সেই রাতেই কিন্তু সালাউদ্দিন ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে। এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে। এবং সালাউদ্দিন ভাই সাথে সাথেই ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের যেন আক্রান্ত না হয়, ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম। শুধুমাত্র এই একদিনের ঘটনা না, এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনেই আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল, কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে, সহযোগিতা করেছে, ঢাল হয়েছিল। এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকা এটা না, সারা দেশের বাংলাদেশের ইতিহাসে 69 গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা, কিন্তু বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইভাবে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীতে হয়েছে কিনা আমার জানা নাই। সিনিয়ররা থাকলে তারা বলবেন। এইভাবে আপনারা দেখেছেন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডি বলেন, বনানী বলেন, গুলশান বলেন, এই সমস্ত যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল। সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও। তারপর এক ভাই বলেছে হ্যাঁ আমি হয়েছিলাম, পাশে ফাঁসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে, কিছু বলেন, আপনারা বললে মাঠ গরম হবে, লোকজন এনকারেজ হবে। তো তখন বলেছিলাম যে 90% শেষ, 10% ধাক্কা দিতে বলেন। কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয়, আমি খসরু ভাই, রিজভী ভাই, জামাতের সেক্রেটারি, আমরা একই প্রিজন ব্যানে ছিলাম। আমরা এই ডিবির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ, দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে, তাদের থেকে প্রিজন ব্যান থেকে আমরা স্লোগান দিচ্ছি, মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি। এখন গণহারে কিছু সুবিধাভোগী, তারা বিএনপি না, তারা জামাত না, তারা কোনো রাজনৈতিক দলে না, আমি মনে করি তারা সুবিধাভোগী। এখন বিভিন্ন হাউস দখল করার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া, চাকরিচ্যুত করা, এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে। সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানান ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো, সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে, একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া
রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে, ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে। ডিসেম্বর পর্যাপ্ত সময়, এখন জানুয়ারি মাস, আরও আপনার 11 মাস সময় আছে। কাজে আমি মনে করি এই বছরের, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন, ডিসেম্বর সম্ভব নির্বাচন, এবং সংস্কার কতটুকু করবেন, সেই সংস্কারের বৈধতা কারা দেবে? রাজনৈতিক দল, নির্বাচিত পার্লামেন্ট। অবশ্যই আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভগুলো নেক, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই, বৈধতাটা দিবে রাজনৈতিক দল। সুতরাং ছাড়া যদি তারা কিছু মনমতো প্রস্তাবনা দিয়ে যায়, কিছু সংস্কার করতে চায়, সেটা কিন্তু পরবর্তী সরকার আসলে টিকবে না। আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কারগুলো করুন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা বলেছিলাম দেয়া প্রয়োজন, ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, এটা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। তার জন্য এই আন্দোলনের, গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে এই ঘোষণাপত্রের মাধ্যমে। কিন্তু এই ঘোষণাপত্রে অবশ্যই তাহলে শুধুমাত্র আন্দোলন, এই আজকে কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থান, এই আন্দোলনকে আমরা জন্ম দিয়েছিলাম 2018 সালে। মুক্তিযুদ্ধ হচ্ছে 9 মাস। এই আন্দোলন করেছিলাম আমরা 17 ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত, 8.5 মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম।